জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক আমি রেখেছি ইন্টারভিউ রুমে তুমি কিভাবে ঢুকবে, কিভাবে বেরোবে, ভেতরে তুমি কিভাবে সব কিছু ট্যাকল করবে এবং কিভাবে তুমি ভেতরে নিজেকে প্রেজেন্ট করে 10+ নাম্বার তুলতে পারবে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি A to Z তোমাদের সব কিছু বলে দেবো, ইন্টারভিউয়ের ইন আউট এবং এভরিথিং সব ব্যাপারে বলে দেবো। আশা করব যে এই ভিডিওটা দেখলে তোমাদের আর নেক্সট কোনো ভিডিওতে ক্লিক করতে হবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি একটু বড় হতে পারে কারণ একটি ভিডিওর মাধ্যমে আমি সব ডিটেল তোমাদের আজকে দিয়ে দেবো। তোমাদের যার যত ডাউট রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে আমি বলবো যে যখন তুমি ইন্টারভিউয়ের কক্ষের বাইরে ওয়েট করবে ওয়েটিং রুমে, তখন কিন্তু তুমি অন্যদের সঙ্গে বেশি গসিপ আলোচনা করতে যাবে না, এটা আমি আগেও বলে দিয়েছি। তারপরে তোমার যখন ডাক আসবে তখন তুমি ইন্টারভিউ কক্ষের বাইরে একজন যেখানে তোমার ইন্টারভিউ হবে সেখানকার একজন কনস্টেবল বা কেউ একজন থাকবে, একজন ফোর্স কিন্তু থাকবে ওখানে। তো তুমি দরজার বাইরে দাঁড়াবে, গিয়ে তুমি কি করবে, আস্তে করে দরজাটা খুলবে। দরজাটা কিন্তু যথেষ্ট ভারী হতে পারে, ঠিক আছে, একটু ভারী ধরনের হতে পারে। তো আস্তে করে দরজাটা খুলবে, দরজাটা যেন কোনো আওয়াজ না হয়, ঠিক আছে। দরজার একটা কেমন জানি একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা যেন তোমার খোলাতে না হয়, ঠিক আছে, সেটাও কিন্তু ম্যাটার করে। তোমরা হালকা করে দরজাটা খুলবে যাতে কোনো আওয়াজ না হয়। দরজাটা খোলার পরে পুরোর ভেতরে ঢুকবে না, একটু মানে দরজার ভেতর দিকে তাকিয়ে যেভাবে বলে আর কি, তো এভাবে বলবে, স্যার আমি কি ভেতরে আসতে পারি, খালি এভাবে বলবে। বলার পরে ওনারা বলবেন হ্যাঁ আসুন। তারপরে আপনি কি করবেন, দরজা থেকে আপনার যে চেয়ার দেওয়া থাকবে ওখানে একটি, তো চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবেন। দরজা থেকে চেয়ারের পাশে হেঁটে যাবেন। এই হাঁটাটা কিন্তু ওনারা অবজার্ভ করেন, তো সুন্দর করে হেঁটে যাবে, কিন্তু একটু অন্যরকমভাবে বা তাড়াহুড়া করে বা তেরা বেঁকা করে বা এভাবে যাবে না। দরজা থেকে চেয়ার পর্যন্ত যতটুকু তোমার দূরত্ব হচ্ছে, যতটা শর্ট হয়ে তুমি তত দূরই কিন্তু একদম শর্টকাট তুমি কিন্তু দরজার মানে চেয়ারের কাছে পৌঁছবে। চেয়ারটা তোমার এখানে, দরজাটা তোমার এখানে, তুমি ঘুরে চেয়ারের কাছে গেলে এটা করবে না। একদম দরজা থেকে চেয়ার ডাইরেক্ট যাবে, যাওয়ার পরে হুট করে বসে পড়বে না, ঠিক আছে। গিয়ে চেয়ারের সামনে গিয়ে মানে চেয়ারের পাশে দাঁড়াবে। চেয়ারটা এরকম ধরো রাখা থাকবে, ওনারা সামনে থাকবেন, তোমার যদি দরজাটা এদিকে হয় তুমি ডাইরেক্ট এখানে এসে চেয়ারের সামনে এসে দাঁড়াবে। এবার অনেকে জিজ্ঞেস করছে যে দিদি চেয়ারের কোন দিকে দাঁড়াবো, ডান দিকে দাঁড়াবো নাকি বাঁ দিকে দাঁড়াবো। দেখো আমি বলবো কি, তোমার যদি দরজাটা যদি ইন্টারভিউয়ের কক্ষে ভেতরে যাওয়ার যে দরজাটা, সেই দরজা যদি এখানে থাকে তাহলে তুমি ডাইরেক্ট চেয়ারের সামনে এখানে এসেই দাঁড়াবে, বাদিকে এসেই দাঁড়াবে। তুমি এটা করবে না যে চেয়ারটা এখানে, তুমি কোনো ভিডিওতে বা কারোর কাছে শুনেছো যে বাদিকে দাঁড়াতে হয়, বা চেয়ারের বাদিকটা যদি এদিকে পড়ে যায়, দরজাটা যদি ওইদিকে পড়ে যায়, তাহলে তুমি ঘুরে এসে বাদিক মানে বাদিকেই দাঁড়াবে, এগুলো করবে না। তোমার যদি চেয়ারটা এখানে থাকে, তুমি দরজা থেকে তোমার যে কাছাকাছি দূরত্বে চেয়ারের সামনে পৌঁছবে, চেয়ারের কাছে পৌঁছানোর পরে দরজার থেকে যতটা মানে কম দূরত্বে যে স্থানটা হচ্ছে, যে দিকটা হচ্ছে সেখানেই দাঁড়াবে। তুমি কিন্তু এদিকে ঘুরে এসে আবার এদিকে দাঁড়াবে না, ঠিক আছে, বোঝাতে পারলাম তো। এটুকু প্রথমটুকু কি বললাম, এন্ট্রিটা ভেতরে ঢুকবে। আমি কি ভেতরে আসতে স্যার আমি কি ভেতরে আসতে পারি, এই জিজ্ঞেস করে তোমরা আগের থেকে জেনে নেবে যে ওখানে মানে মেইন কে রয়েছেন, মানে অনেকজন থাকবে, তো 5-7 জনের মতন থাকতে পারে। সেখানে যিনি সব থেকে উচ্চ পদস্থ বা মেইন যিনি রয়েছেন ওখানে, তো আগের থেকে জেনে যাবে যে কে আছেন ওখানে। আগের থেকে জিজ্ঞেস করে নেবেন, যে বাইরে দাঁড়িয়ে থাকবে বা যে বেরোচ্ছে ইন্টারভিউ দিয়ে তোমার আগে, তাকে জিজ্ঞেস করে নেবে যে ওখানে স্যার আছেন ম্যাডাম নাকি স্যার আছেন নাকি ম্যাডাম আছেন। তো যদি স্যার থেকে থাকেন তাহলে তুমি বলবে যে স্যার আমি কি ভেতরে আসতে পারি, আর যদি ম্যাডাম থাকে তাহলে বলবে ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি। তো সেখান থেকে চেয়ারের কাছে আসবে নিকটবর্তী দূরত্ব অনুসারে, এসে চেয়ারের যে যে দিকটাতে তুমি ডাইরেক্ট আসবে সেই জায়গাটাতে দাঁড়াবে, সেটা বাম দিক হোক বা ডান দিক হোক। অ্যাম আই ক্লিয়ার? এরপরে তুমি কিন্তু চেয়ারের পাশে দাঁড়াবে, এসেই হুট করে বসে পড়বে না, ঠিক আছে, এসে দাঁড়াবে। তারপরে ওনারা বলবেন বসুন। তারপরে তুমি কিন্তু সিম্পলভাবে, যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে সিম্পলভাবে
চেয়ারে হালকা করে বসবে। যদি চেয়ারটা একটু ভেতরে ঢোকানো থাকে, মানে একটু, মানে ধরো যদি টেবিলের বা কিছু থাকবে না, আশা করি শুধু সাধারণ চেয়ারই থাকবে, সেখানে গিয়ে তোমাকেই বসতে হবে। চেয়ারটা যদি এখানে থাকে, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, হালকা করে গিয়ে চেয়ারে বসবে। চেয়ারে যেন কোনো আওয়াজ না হয়, বা চেয়ার যদি তোমার হাতে পায়ে লেগে কোনো নড়ানড়ি না করে, মানে এরকম কোনো মানে কাজ করবে না। তো এখানে গিয়ে বসবে। বসার পরে তুমি তোমার যে ফাইলটা হাতে নিয়ে গেছো, তুমি কিন্তু একদম সাধারণভাবে বসবে। কেউ পায়ের উপর পা তুলে বসবে না, কেউ অন্যভাবে বসবে না, একদম নর্মালভাবে বসবে, ঠিক আছে? দুটো পা জোড়া করে নর্মালভাবে বসবে। পা কিন্তু তোমার পায়ের পাতা এভাবে রাখবে না, একদম নিচে রাখবে, ঠিক আছে? এরপরে তুমি কি করবে, এখানে রাখবে। রাখার পরে তোমার যে উরু থাকবে, উরুর ওপর তুমি ফাইলটা রাখবে। ফাইলটা রাখার পরে ফাইলের ওপরে হাত দুটো এভাবে রাখবে, ঠিক আছে? এভাবে নর্মালভাবে থাকবে। বোঝাতে পারছি? আমি দেখাতে পারছি না, যাই হোক, আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা। বসে তারপর তোমরা উরুর ওপর ফাইলটা রাখবে, ফাইলের ওপর হাত দুটো সুন্দর করে রাখবে। কেউ কিন্তু বিভিন্ন ধরনের মুদ্রা করবে না। এভাবে বসলাম গিয়ে, নো, করা যাবে না, ঠিক আছে? অনেকের মুদ্রা দোষ থাকে, কথা বলতে বলতে হাত এরকম করে নড়ায় চড়ায়, এরকম করে, হ্যাঁ আমি বলেছিলাম এরকম এরকম, নো, ঠিক আছে? এগুলো কিচ্ছু করবে না। কথা বলার সময় শুধু কথাই বলবে, তোমার মুখটাই নড়বে, মাথাও এদিক ওদিক নড়বে না। তুমি হাতটা যেখানে রাখার সেখানে রাখবে। হাত বেশি নড়াচড়া কিন্তু করা যাবে না, করবে না, ঠিক আছে? তো তারপরে যদি দেখো যে তোমাকে কোয়েশ্চেন করছেন না ওনারা, যদি দেখো যে তোমাকে বসিয়ে রেখেছে চুপচাপ, তুমি চুপচাপ বসেই থাকবে। তুমি কিন্তু যদি কোশ্চেন ওনারা না করে, তাহলে এদিক ওদিক তাকানো, এদিকে তাকানো, ওদিকে তাকানো, এসব করবে না। এমনকি যখন ঢুকবে তখনও কিন্তু চারিদিক দেখতে দেখতে ঢুকবে না, কোনো প্রয়োজন নাই, দেখারও প্রয়োজন নেই কতজন স্যার ম্যাডাম আছে। তুমি মাথা সোজা করে গিয়ে বসবে, ঠিক আছে? মেরুদণ্ড কিন্তু এরকম বাঁকা হলে হবে না, একদম মেরুদণ্ড সোজা করে এভাবে বসবে। এভাবে কিন্তু কেউ বসবে না, এভাবে বসবে না, ঠিক আছে? শুধুমাত্র বসার একটাই নিয়ম, যেটা বললাম সেটা। এরপরে ওনারা প্রশ্ন করতেও পারেন। আবার যদি বলেন, ভাবেন যে না 2 মিনিট বসিয়ে রেখে তারপর কোশ্চেন করবো, সেটা ওনাদের ইচ্ছা। তো তোমাকে যদি 2 মিনিট ওনারা বসিয়েও রাখেন, তুমি কিন্তু অন্যরকম কোনো হারকাত করবে না, চুপচাপ বসে থাকবে আর মাথা সোজা করে রাখবে। আর তোমার ভেতরে যদি কোনো টেনশন হয় যে কেন প্রশ্ন করছে না আমাকে, আমি কি কিছু ভুল করে ফেললাম বা কিছু ভুল হয়ে গেল, যদি তুমি বলো যে স্যার আমার কি কিছু ভুল হয়েছে, কেন আমাকে প্রশ্ন করছেন না, আমাকে প্রশ্ন করেন, বা হুট করে গিয়েই বসেই তুমি তোমার নাম সম্পর্কে, পরিচয় সম্পর্কে বলে দিলে, না, ওনারা যতক্ষণ না তোমাকে প্রশ্ন করছে না ততক্ষণ তোমরা কিচ্ছু বলবে না। যতক্ষণ না ওনারা জিজ্ঞেস করছেন ততক্ষণ তুমি তোমার পরিচয়ও বলবে না, ঠিক আছে? যদি ডাইরেক্ট ওনারা কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, ডাইরেক্ট কোশ্চেনেরই আনসার দেবে। যতক্ষণ না ওনারা জিজ্ঞেস করছে ততক্ষণ তোমরা এক্সট্রা কোনো কথা বলবে না। যতটুকু জিজ্ঞেস করবে ততটুকুই বলবে। আশা করি এটুকু বোঝাতে পেরেছি আমি। এরপর হলো, তোমাদের কিন্তু দেখেই যেন বোঝা যায় যে তোমাদের একটু কনফিডেন্স লাগছে। ও আরেকটা কথা আমি বলতে তোমাদের ভুলে গেছি, যে চেয়ারের সামনে এসে যখন দাঁড়াবে না, তোমরা চেয়ারের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়েই কিন্তু ওনারা বসুন বলুক বা না বলুক, তার আগেই তুমি কিন্তু বলে দেবে যে যে স্যার ম্যাডাম যে থাকবেন তাদেরকে বলে দেবেন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এরকম। যদি অনেকজন স্যার থাকে তাহলে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার বলার দরকার নেই। অনেকজন ম্যাডাম থাকলে গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম বলার দরকার নেই। যদি অনেকগুলো স্যার থাকলে তাহলে বলবে যে গুড মর্নিং স্যার, সবার দিকে একবার করে মানে তাকিয়ে নেবে আর কি। বা একজনকেই বললে, যদি যিনি প্রধান আছেন তাকেই শুধু বললে গুড মর্নিং স্যার, নো, বাকি ওনার দিকে তাকিয়ে গুড মর্নিং স্যার বলবে, তারপরে সবার দিকে একবার করে তাকিয়ে নেবে। তাহলে ওনারা বুঝতে পারবে যে তুমি তাদেরকে উইশটা করেছো। এবার ম্যাডাম থাকে যদি, তাহলে স্যারদের বলার পরে ম্যাডামকে তুমি বলতে পারো গুড মর্নিং ম্যাডাম। একজন বা দুজনই ম্যাডাম থাকবে, বেশিজন থাকবে না, তো ওনাকেও বলে ফেলবে। স্যার, যদি তুমি শুধু স্যারদের বলো, ম্যাডামদের না বলো, তাহলে কিন্তু একটু অন্যরকম দেখায়। আমি বলবো যে স্যার ম্যাডাম দুজনই থাকলে তোমরা সবাইকেই কিন্তু সম্বোধন করবে, কিন্তু বারবার বলে নয়, একবার বলবে, সবার দিকে একবার তাকিয়ে নেবে, এরকম করে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমরা যে গুড মর্নিং বলবে যখন তোমাদের যাদের মর্নিং শিফটে থাকবে। এবার কারোর যদি ইন্টারভিউ হতে হতে 12টা পার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের বলতে হবে আফটারনুন, ঠিক আছে? এবার যাদের এই জিনিসগুলো মাথায় না থাকবে, যে গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো যাদের মাথায় না থাকবে, তো তারা কিন্তু তোমরা নমস্কার স্যার বলতেই পারো,
ঠিক আছে? তো দেখো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা বলবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, ইভিনিং। তো ইন্টারভিউ হতে হতে ইভিনিং খুব একটা হয় না, আফটারনুনই হয়। তো সেই সময় যেই পিরিয়ডটা চলবে তোমরা সেটাই কিন্তু বলবে। তো এরপর হচ্ছে যেই স্যারের সাথে তোমরা কথা বলবে সেই স্যারের সঙ্গে কিন্তু তোমাদের আই কন্ট্যাক্টটা বজায় রাখা প্রয়োজন। তোমরা একটা প্রশ্নের উত্তর দিচ্ছ, তোমাকে একজন স্যার জিজ্ঞেস করলেন, তো তুমি উত্তর দিচ্ছ আর এদিকে ওপরে তাকেই উত্তর দিচ্ছ, হ্যাঁ স্যার এরকম এরকম তো হয়েছিল, এরকম এরকম। নো, এরকম বলবে না। যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট রেখে, অনেকের অভ্যেস আছে যে নিচে তাকিয়ে কথা বলে, হ্যাঁ স্যার এরকম না, এগুলো খুব খারাপ দেখায়, দৃষ্টিকটু দেখায়। তোমরা কি করবে, যিনি স্যার থাকবেন স্যারের দিকে তাকিয়েই কথা বলবে, কোনো সমস্যা নেই। তুমি তার দিকে তাকিয়ে যদি তুমি আনসারটা দাও, বেশি তোমার প্রশ্নটা বেশি গ্রহণযোগ্যতা পাবে। এরপর তুমি তোমার উত্তরটা বলছো, এবার মাঝখান থেকে অন্য একজন স্যার বা ম্যাডাম তোমাকে ইন্টারাপ্ট করলো, তুমি কিন্তু থেমে যাবে না। মানে তোমাকে তুমি ধরো তোমাকে একজন প্রশ্ন জিজ্ঞেস করলো যে তুমি এখন কি করো, তো তুমি সেই উত্তর দিচ্ছ, তার মাঝখান থেকে অন্য একজন স্যার তোমাকে বলে দিল যে তুমি কেন এতদিন ধরে এই করছো বা কিছু বা অন্য কিছু জিজ্ঞেস করলো, তো তুমি কিন্তু তোমার প্রথম উত্তরটা থামিয়ে ওই পরের প্রশ্নের উত্তরটা দেবে না। তুমি তোমার প্রথম উত্তরটা শেষ করবে স্যারের দিকে তাকিয়ে কথা বলে, তারপরে আরেকজন যিনি প্রশ্ন করেছেন ওনার উত্তরটা শুরু করবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি ও প্রথম জনের উত্তর দিয়ে দাও তারপরে ওনার উত্তর না দাও, বা এরকম যদি করো যে প্রথম জনের উত্তর বলতে বলতে মাঝখান থেকে উনি জিজ্ঞেস করলেন ওনার উত্তর দিয়ে দিচ্ছ, এটা একটু খারাপ দেখায়। তো তোমরা প্রথমে প্রথম উত্তরটা শেষ করে নেবে, তারপর যিনি প্রশ্ন করবেন তার উত্তর দেবে। এবার তার মাঝখানে আরও যদি কেউ করে তো তোমরা ঘাবড়াবে না, ঠিক আছে? ওনারা এরকম করে, তোমার যে ট্যাকেল করার শক্তি, কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা এর মধ্য দিয়ে বোঝা যায় তুমি কোনো সিচুয়েশন কিভাবে সামলাতে পারবে ঠান্ডা মাথায়। তো এটা কিন্তু তোমার পার্সোনালিটি টেস্ট হচ্ছে, তো তাই ওনারা এভাবে তোমাকে প্রশ্ন করতেই পারে। তোমরা একদম ঘাবড়াবে না যে মা আমি স্যারকে প্রশ্নটা উত্তর দিলাম না বা কিছু না, কোনো ব্যাপার না। আমাকেও প্রশ্ন করেছিল, আমি কিন্তু এটাই করেছি, প্রথমে স্যারের উত্তর দিয়েছি, তারপরে আরেকটা স্যার করেছিল উত্তর, মানে মাঝখানে, তারপরে ওনার উত্তর দিয়েছি। তো আমি কিন্তু এটাই করেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদের সব কিছু বলছি আর কি। যাই হোক, যখন তোমাদের তো তোমাদের হচ্ছে মোটামুটি সবটা ক্লিয়ার করে দিলাম। এবার যদি তোমাদের উত্তর জানা না থাকে, দেখো সব প্রশ্নের উত্তর তোমার জানা থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? তোমাকে যদি জিজ্ঞেস করে কোনো কিছু, তুমি বলতে, তোমার পরিচয় বা তোমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনো প্রশ্ন, কোনো স্ট্যাটিক প্রশ্ন, তো তোমার যদি সেটার উত্তর জানা না থাকে, তাহলে তুমি ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি বলে দেবে যে স্যার এই মুহূর্তে আমি এই প্রশ্নটির উত্তর দিতে পারছি না, বা এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর বলতে পারছি না, বা এই প্রশ্নটির উত্তর আমার জানা নেই। কোনো ব্যাপার না, তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা বলতে পারো। এবার বারবার যদি তোমাকে প্রশ্ন করে আর তুমি যদি বারবার একই উত্তর দিয়ে যাও, তাহলে এটা একটু অন্যরকম দেখায় না, বলো? তোমাকেও যদি কেউ প্রশ্নের উত্তর দেয়, তাহলে তোমারও তো একটু অন্যরকম লাগবে যে এ কিছুই জানে না, তাহলে আমি একে কেন সিলেক্ট করব? তো আমি ওই জন্যই বলেছি তোমাদের যে বেসিক নলেজটুকু নিয়ে ইন্টারভিউ দিতে যাও। একদম না পড়ে ইন্টারভিউ দিতে যাও, মানে না পড়ে বলতে একটা মানে সম্যক জ্ঞান, তোমার আশপাশ পরিবেশ, তোমার নিজের সম্পর্কে, তোমার জেলা সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো চলছে আশেপাশের দেশে, যেগুলো মানে গুরুতর ঘটনা চলছে, তো সে সম্পর্কে তোমাকে উত্তর তৈরি করে যাওয়াটাই কিন্তু কি বলবো প্রয়োজন আর কি। তাহলেই কিন্তু প্রমাণ পাবে যে না, তুমি সাম্প্রতিক ঘটনাগুলির ওপর তোমার আয়ত্ত রয়েছে, তুমি সে সম্পর্কে জ্ঞান রাখো, তুমি সে সম্পর্কে চর্চা করো। তো তাই জন্য বলে যাচ্ছি, আমি সেদিন থেকে বলছি যে তোমরা মাঝে মাঝে খবরের কাগজটি পড়ো এবং আশেপাশে যে ঘটনাগুলো নিয়ে চর্চা চলছে সেই ঘটনার ব্যাপারে একটু জানো, ঠিক আছে? একটু জানলে আমার মনে হয় যে সুবিধে হবে, কারণ ওনারা কিন্তু কারেন্ট টপিকের ওপর প্রশ্ন করে, আমাকেও করেছিল। আমাকে কি কি প্রশ্ন করেছিল এগুলো আমি সব ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি। আশা করবো তো তোমাদের আর এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই। আর এরপর যদি তোমাদের ওনারা বলেন যে ঠিক আছে তুমি আসতে পারো, তাহলে তোমরা কি করবে, চেয়ার থেকে উঠে
দাঁড়িয়ে যেদিকে দরজাটা এদিকে হলে তাহলে তোমার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এদিকে দাঁড়াবে না, তাহলে তোমাকে পিছন ঘুরে আসতে হবে। তুমি কি করবে, দরজাটা যদি এদিকে থাকে তাহলে তুমি উঠে দাঁড়িয়ে এদিকেই দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। স্যার ধন্যবাদ যখন বলবে তখন চারিদিক সবার দিকে তাকাবে একবার করে, যে না সবাইকে ধন্যবাদ দিলে ম্যাডামের দিকে তাকাবে, ধন্যবাদ ম্যাডাম বা কিছু। তো যাই হোক, এরপর বলার পরে তোমরা কিন্তু ওই একইভাবে দরজা মানে চেয়ারের নিকটবর্তী দূরত্ব দিয়ে দরজার কাছে এসে বেরিয়ে চলে যাবে। তো তোমার ইন্টারভিউয়ে এই যে ভেতরে ঢোকা, ভেতরে থেকে বেরোনো, প্রত্যেকটা জিনিস ওনারা অবজার্ভ করেন। ওখানে ইন্টারভিউয়ার থাকবে 5 থেকে 7 জন স্যার ম্যাডাম। ওনারা কিন্তু প্রত্যেকে তোমাকে প্রশ্ন করবে না, প্রশ্ন হয়তো করবে 3 থেকে 4 জন, এর বেশি প্রশ্ন করবেন না। বাকিরা কিন্তু তোমাকে অবজার্ভ করবে, তুমি কিভাবে কথা বলছো, কিভাবে হেঁটে আসলে, আসার পরে হুট করে বসে বললে কিনা, কিভাবে বসলে, তোমার চলন ধরন, কথাবার্তা, এভরিথিং ওনারা কিন্তু অবজার্ভ করবেন। তাই মাথায় রেখো যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, কেউ প্রশ্ন করছে, কেউ তোমাকে অবজার্ভ করছে, তোমার সব কিছু দেখবে, সব কিছু। ওনারা অনেক ট্যালেন্টেড হয়। তুমি যে অবশ্যই জামা কাপড়টা ইম্পর্টেন্ট, মানে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার মনে হয় যে জামা কাপড়টাও ইম্পর্টেন্ট। তুমি কীরকম রুচিশীল পোশাক পরেছো, তো সেই রুচিশীল পোশাকটা তোমাকে কতটা স্মার্ট লাগছে এবং তোমার রুচি কীরকম। তুমি যদি ঝকঝকা পোশাক পরে চাও তাহলে তোমাকে দেখতে একটা ইন্টারভিউ জায়গায় যে তোমাকে কীরকম ফর্মাল পোশাক পরে আসতে হবে, এই সাধারণ নলেজটুকু তোমার আছে কি না, এভরিথিং ওনারা দেখেন। তো তুমি ভয় পেয়ে যাচ্ছ কিনা, ঘামছো কিনা, অনেকে আছে ঘেমে যায়, হাত ঘেমে যায় না, কি হয় হোক, হাত যেখানে থাকার ওখানেই থাকবে, কথা বলতে বলতে এরকম ওরকম করবে না, ঠিক আছে। কেউ কথা বলতে বলতে অনেক রকম মুদ্রা দোষ থাকে। তোমার যদি ওখানে গিয়ে যদি তোমার অন্যরকম ফিল হয়, অ্যাংজাইটি হয় বা ঘেমে যাচ্ছ তুমি, এটাও কিন্তু চোখে পড়ে যে তুমি ঘেমে যাচ্ছ, ভয়ে ঘেমে যাচ্ছ। ওখানে এখন শীতকাল, ঘামার মতন কিচ্ছু নেই, কিন্তু অনেকে আমি দেখেছি এরকম হাত পা ঘামে প্লাস টেনশানে ঘেমে যায়। তুমি টেনশান করবে কেন, কোনো টেনশান করার কিছু নেই। ওনারা বাঘ নয়, ভাল্লুক নয়, তোমাকে খেয়ে ফেলবে না, ঠিক আছে। আর অনেকে বলছো ড্রেস রেডি করেছো বা সিলেক্ট করেছো, তো কিভাবে তোমাকে দেখাবো দিদি। তো তুমি আমাকে ইনস্টাগ্রামে দেখাতে পারো, মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে কপমনি, এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডিটা। তুমি সেখানে তোমার ড্রেসটা যেটা সিলেক্ট করেছো পাঠাতে পারো, কোনো সমস্যা হলে আমি বলে দেবো। সবাইকে তো মেসেজে রিপ্লাই, মানে কমেন্টে রিপ্লাই দেওয়া যাচ্ছে না, আর কমেন্টে তোমরা কীভাবে আমাকে ড্রেসটা দেখাবে, তাই তো। তো যে জিনিসগুলো আমি তোমাকে বললাম, যে যখন ভেতরে ঢুকবে তখন হুট করে বসে পড়বে না, চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবে, ধন্যবাদ বলবে, তারপরে বসবে। তারপরে ওঠার সময়ও সেম, আগে উঠবে, দাঁড়াবে, ধন্যবাদ বলবে, আসবে, আই কন্ট্যাক্ট রাখবে, কনফিডেন্স লেভেল ঠিক রাখবে। তাহলেই আমার মনে হয় যে তুমি, আর ওনাদেরকে সম্মান দেওয়াটা, আর কথা বলার সময় যে কারোর যদি নাম তুমি নাও, তাহলে কিন্তু তার নামের সামনে যদি মহিলা হয় তাহলে শ্রীমতী, যদি পুরুষ হয় তাহলে শ্রী ইউজ করবে, ঠিক আছে। আর তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, তো সেগুলোর উত্তর না জানা থাকলে কোনো সমস্যা নেই, একটা মানুষ এত উত্তর জানতে পারে না। তো তোমরা কিন্তু সিম্পলভাবে ট্যাকেল করবে বিষয়টাকে, ঠিক আছে। একজন পুলিশ হওয়ার জন্য কিন্তু তোমাকে ধৈর্য, সাহস সব কিছুর প্রয়োজন, ঠিক আছে। এবার যদি তোমার ধৈর্য না থাকে, কোনো বিষয়ে যদি তুমি ঘাবড়ে যাও, ট্যাকেল করতে না পারো, তাহলে তুমি কি করে একজন পুলিশ হবে, তাই না। তো সেই বিষয়গুলি তোমার কাছ থেকে দেখে নেওয়া হবে, আর কিছুই না। খুবই সিম্পল একটা জিনিস। আমি অনেক ভয় পেতাম আগে, এখন তারপরে আমি ইন্টারভিউ দেওয়ার পরে আমি বুঝেছি জন্য তোমাদের বলছি, ভয় পাবে না একদম। যে বিষয়গুলি বললাম সেগুলো একটুখানি নোট করে রাখবে। আশা করব যে তোমাদের ইন্টারভিউ ভালো হবে। 10+ নাম্বার কিন্তু পেতেই পারো তুমিও। এই পয়েন্টগুলো মাথায় রাখবে, যেভাবে বললাম সেভাবে যাবে, তাই করবে। আর যেভাবে ড্রেস কোড বলেছি সেভাবেই পড়বে। এছাড়াও আমি কিছু কোশ্চেনের আনসার দিয়েছি তোমাদের, আরও কিছু কোশ্চেন রেডি করছি, তোমাদের খুব শীঘ্রই দিতে চলেছি। তো এই কটা জিনিস তোমরা মাথায় রাখবে। আশা করব তোমাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। আশা করি তোমাদের সব ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওনারাও হেল্পফুল হতে পারে আমার ভিডিওটি দেখে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।